This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূলের জেলা স্তরে কমিটি গঠনের স্থগিতাদেশ। সূত্রের দাবি, স্থগিতাদেশ জারি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনে কমিটি গঠনের প্রক্রিয়া তৃণমূল ভবন থেকে শুরু হলেও আপাতত থমকে গেল। কেন এই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানার চেষ্টা করব। প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ। দীপ, একেবারে কিছুক্ষণ আগেই যে সংবাদটি বিশেষ সূত্রে আমাদের কাছে এসেছে তা হলো এই, আজকে দিনভর যে হাই পাওয়ার বৈঠক চলে, কমিটির বৈঠক চলে তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে, এবং যে বৈঠক থেকে জেলাওয়ারি এই ভোটার তালিকা সংশোধনের কোর কমিটি গঠন করা হয়। এই কোর কমিটি গঠন এই কোর কমিটিগুলি কিন্তু আপাতত স্থগিত বলে ঘোষণা করা হয়েছে, এবং এটা অন্য কেউ নন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্থগিত ঘোষণা করেছেন। এবং তৃণমূল সুপ্রিমো সব দিক খতিয়ে দেখে তারপর কয়েকদিন পর আবার নতুন করে কমিটি গড়বেন। এ বিষয়ে আগামীকাল শুক্রবার একটি নির্দেশিকাও জারি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ খুবই আজকে গুরুত্বপূর্ণ সকালবেলা থেকে যে দীর্ঘ বৈঠকের পর জেলাওয়ারি যে কমিটিগুলো তৈরি করা হলো, ব্লক সভাপতি, অঞ্চল এবং শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে যে কমিটিগুলো পরশুদিন থেকে ফাংশন করবার কথা ছিল, রাত্রিবেলা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্থগিতাদেশ জারি করলেন। কেন জারি করলেন এখনো গোটা ব্যাপারটা স্পষ্ট নয়। হয়তো সম্ভবত আগামীকাল এটা অনেকটা পরিষ্কার হতে পারে। সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরে আসি। ভুতুরে ভোটার ইস্যুতে চাপও বাড়াতে কমিশনে তৃণমূল কংগ্রেস। আধারের মতোই ভোটার কার্ডে ইউনিক নম্বরের দাবি রাজ্যের শাসক দলের। নির্বাচন কমিশনের ঘুম ভাঙাতে এসেছিলাম সিইও অফিস থেকে বেরিয়ে মন্তব্য ফেরহাদ, চন্দ্রিমা, অরূপদের। 11ই মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে বিজেপি। বুধবার দুর্গাপুরের দলীয় কর্মী সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। एक बार आपको याद होगा, सुप्रीम कोर्ट बोला था कि पिंजड़े में बंद तोता है सीबीआई, तो ईडी को भी पिंजड़े में बंद तोता कर लिया। इलेक्शन कमीशन के माध्यम से बीजेपी उसका खूब दुरुपयोग कर रहा है, और इलेक्शन कमीशन भी उसका पिंजड़े में बंद मैना है। तोता मैना होता है ना, तो तोता तो उधर हो गया और ये आपका इलेक्शन कमीशन मैना हो गया। কমিশন সম্পর্কে এমন মন্তব্য শুনে ঝাঁপিয়ে পড়ে বিরোধীরা। হচ্ছে কীর্তি, তার বিভিন্ন কীর্তিকলাপ থাকবে, আর তারপরে পরের শব্দটা হচ্ছে আজাদ। এই দেশে কথা বলার আজাদিতে কেউ আটকাতে পারে না। উনি মানে রাজনীতিতে এসেছেন কতদিন, ওনার এই অনুভব বা এই মন্তব্য করার মতো অধিকারই নেই। উনি এখন পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভালো করে ক্রিকেট শেখান, বর্ধমানে ক্যাম্প করুন। উনি ভালো ক্রিকেটার, যেটা পারেন সেটা করুন, এসবের মধ্যে ঢুকবেন না। বৃহস্পতিবার সেই খাঁচার ময়নারই দ্বারস্থ হলো কীর্তি আজাদের দল। একেবারে দলবল মিলে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইডেন্টিটি নাম্বার, এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। XYZ, ZYX এগুলো কেন করা হলো? এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এবং আমার একটাই প্রশ্ন, কেন এইসব জেনে শুনেও এখনো ঘুমোচ্ছে নির্বাচন কমিশন? আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো। স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ভোটার লিস্টে ভূত থাকার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। দলকে ভোটার লিস্ট খতিয়ে দেখার হোম টাস্কে দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। পাল্টা রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে বিজেপি। চাপ বাড়াতে এবার নির্বাচন কমিশনে যাবে গেরুয়া শিবিরও। আমি নিজে দেখা করতে যাচ্ছি 11 তারিখে, যে নির্বাচন কমিশনের ফোন এসেছিল। 11 তারিখ বিকেল 4টার সময় ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশজির সাথে কথা, আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় কয়েক লক্ষ, 17 লক্ষের উপরে আমরা ডবল এন্ট্রি, একজনের নাম 2 জায়গায় 3 জায়গায় এরকম পেয়েছি। আমরা সব নির্বাচন কমিশনের হাতে তুলে দেব। রোহিঙ্গা, কে মুসলমান, এগুলো হচ্ছে উস্কানি। এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক, যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই, সেগুলো ওরা করতে পারবে না।
ওরা এসে এগুলোকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এপিক বিতর্ক সহসা থামার নয়, শাসক দল এবং প্রধান বিরোধী দলের অবস্থানেই স্পষ্ট নয় কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইমরানুজের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। আর এদিকে যাদবপুর কাণ্ডে ফের হুঁশিয়ারি শাসক নেতার। তৃণমূল কর্মীদের উগ্র হতে 2 মিনিট লাগবে, হুঁশিয়ারি ব্যারাকপুরের বিধায়কের। ক্যাম্পাসে হামলা হলে পাল্টা চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর রাজ্য সম্পাদকেরও। হাইকোর্টের নির্দেশের পর ইমরানুজের অভিযোগের ভিত্তিতে অবশেষে এফআইআর পুলিশের। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। শনিবার যাদবপুরে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত হন ইমরানুজ রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সেই ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বুধবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, আহত ছাত্র বয়ান দেওয়ার পরও রাজ্য কেন এফআইআর দায়ের করল না? বিচারপতির পর্যবেক্ষণ, যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে, রাজ্যের উচিত ছিল অভিভাবকদের মতো আচরণ করা। এরপরে বৃহস্পতিবার ইমরানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। মারধর, শ্লীলতাহানি, হুমকি, খুনের চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। তৃণমূলের খেলা হবে পাল্টা চালিয়ে খেলার হুঙ্কার দিয়েছে এসএফআই। সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে না, ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। এসএফআই রাজ্য সম্পাদকের হুঙ্কারের পাল্টা কটাক্ষ করে ফেসবুকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, শেষমেশ খেলতে রাজি হয়েছেন দেখে ভালো লাগলো, কিন্তু প্রশ্ন তো একই, আবার 0 রানে আউট হয়ে যাবেন না তো? এই পরিস্থিতিতে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে রিপোর্ট পেয়ে শুক্রবার বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৈরি করা হবে তদন্ত কমিটিও। সুমন মহাপাত্র, শ্রাবন্তী সাহা ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এদিকে যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের ওপর চাপও পাড়ালো আন্দোলনকারী পড়ুয়ারা। অবিলম্বে জরুরি বৈঠকে ডেকে অচল অবস্থা কাটানোর দাবি তুলল তারা। সোমবার দুপুর 1টা পর্যন্ত কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিল পড়ুয়ারা। পরবর্তী পদক্ষেপ হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের। শুক্রবার ফের মিছিলের ডাক দেওয়া হচ্ছে। দুপুর 3টে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নাগরিক মিছিলের ডাক পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল। আগামী সোমবার বেলা 1টার মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল, হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি অফ দ্য ইউনিভার্সিটি, তার ইমার্জেন্সি ইসি ডাকা হোক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানোর জন্য। যদি তারা এই বিষয়ে অপারগ হন, আমরা সোমবার থেকে বাধ্য হব অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের দিকে যেতে। পঠন পাঠন রিলেটেড কোনো সমস্যা যাতে না হয়, তাই কন্ট্রোল অফ এক্সাম সেকশন বা স্কলারশিপ সেকশনের মতো সেকশনগুলোকে বাদ রেখে অরবিন্দ ভবনের অন্যান্য যে সকল অফিস আছে, যেমন ভাইস চ্যান্সেলর অফিস, প্রো ভাইস চ্যান্সেলর অফিস, রেজিস্ট্রার অফিস, এই সকল অফিস বন্ধ করার দিকে অগ্রসর হতে বাধ্য হব। গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সকলের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর এর বিষয়টা ইউনিভার্সিটি টেক আপ করুক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষগতভাবে ছাত্রছাত্রীদের অন্যান্য কমপ্লেনের সাথে এই কমপ্লেনটাও ইউনিভার্সিটি টেক আপ করুক। অবশেষে কাটলো জট। বিক্ষোভের আঁচ মিটিয়ে ফের কাজ শুরু হতে চলেছে দেউচা পাঁচামিতে। শুক্রবার সকাল থেকে ফের কাজ শুরু হবে দেউচা পাঁচামিতে। কয়লা খনি এলাকায় চরকা গেঁথে প্রতিবাদ জানান আদিবাসীদের একাংশ। আলোচনার পরে অবশ্য চরকা তুলে নেন তারা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখতে হচ্ছে। ওড়িশার পারাদ্বীপের মৎস্য বন্দরে আগুন। 10টি ট্রলার ভস্মীভূত। ট্রলারে গ্রাসে রান্না হচ্ছিল, সেখানে বিস্ফোরণের পরেই আগুন ধরে যায়। আগুনের গ্রাসে চলে যায় পরপর দাঁড়িয়ে থাকা ট্রলার। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি।
এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ওড়িশার পারাদ্বীপের মৎস্য বন্দরে আগুন, 10টি ট্রলার পুড়ে ছাই। ট্রলারে রান্না হচ্ছিল গ্যাস জ্বালিয়ে, সেখানেই বিস্ফোরণের পর সম্ভবত আগুন ধরে যায়। আগুনে গ্রাসে পরপর চলে যায় দাঁড়িয়ে থাকা ট্রলারগুলি। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেশের ট্রাক চালকরা অর্থনীতিকে গতিশীল করার জন্য কাজ করেন, তাই তাদের যাত্রা আরামদায়ক হওয়া গুরুত্বপূর্ণ। আজ প্রযুক্তি কিভাবে ট্রাক চালকদের ক্লান্তি এবং চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই প্রতিবেদনটি দেখলেই বুঝবেন। ভারী বোঝা সঙ্গে অজানা আর দীর্ঘ পথ, না থেমে একটানা যাত্রা করা সহজ নয়। সামনে অনেক চ্যালেঞ্জ থাকে, আর তার কাঁধের ওপর ভর করে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার একটা গুরুদায়িত্ব। এরা আমাদের দেশের ট্রাক চালক, যারা নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিতেও রাজি। ট্রাক চালকদের দায়িত্বে থাকা এই যাত্রা প্রায় তাদের শারীরিক ক্লান্তির মুখে ঠেলে দেয়। সেফ লাইফ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন ট্রাক চালক দৈনিক প্রায় 12 ঘন্টা গাড়ি চালান এবং আনুমানিক 400 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেন, যার সরাসরি প্রভাব পড়ে ট্রাক চালকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর। এই ধরনের সমস্যা প্রায় ট্রাক চালকদের পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সেফ লাইফ ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় 49% ট্রাক চালক ক্লান্তি অথবা ঘুম থাকা সত্ত্বেও তারা দীর্ঘ সময় জেগে থাকেন এবং দূরপাল্লার যাত্রা নির্ধারণ করেন। 500 किलोमीटर 600 किलोमीटर चलाता हूँ, सफ़र लंबा हो तो वैसे चलाता हूँ, बहुत ज़्यादा सेहत बेकार होता है। ট্রাক ড্রাইভারদের ক্লান্তি কম করার জন্য আজ দেশের পরিকাঠামো উন্নতির সঙ্গে ট্রাক তৈরির বিভিন্ন কোম্পানি, নীতি নির্ধারক কমিটি, ট্রান্সপোর্টার আর ইন্ডাস্ট্রি সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজন, যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত হয়। আজকের দিনে ট্রাকে আরামদায়ক সিট, এনবিএইচ ক্যাবিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি, যা চালকদের যাত্রাপথে সুবিধা প্রদান করবে। এছাড়া চালকদের ক্লান্তি কমাতে ও যাত্রাপথ সুরক্ষিত করতে টিল্ট এবং টেলিস্কোপিং স্টিয়ারিং, এএমটির মতো আধুনিক প্রযুক্তি ট্রাকে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত হয়।